আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গল্পগুচ্ছ। আজকে শুনবেন লেখক আল আমিন হোসেন রাব্বির লেখা একটি পুরনো গ্রামের ভয়ঙ্কর নৌকার গল্প। গল্পের নাম আত্মার নৌকা। ঘনশ্যামপুর গ্রামটি ছিল ঠিক যেমন তার নামের মতোই। চারপাশে বনভূমি, কাদা পানি আর নদী ঘেরা। এই গ্রামটিতে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। বছরের এই সময়টাতে যখন বর্ষার আগমন হতো, গ্রামবাসীদের মুখে একটি গল্প শোনা যেত। একটি নৌকার গল্প। নৌকাটি ছিল একেবারে অদ্ভুত। আর কেউ জানতো না কেন এটি প্রতিবার বর্ষার সময় খালে ভেসে আসতো। আরাফাত এক তরুণ সাংবাদিক। সে জানতো না এই গ্রাম নিয়ে এমন এক গল্প তার জীবনে আসবে যা তার বাস্তবতা ও কল্পনার সীমা টেনে ছিঁড়ে ফেলবে। সে শহরের ব্যস্ততা থেকে পালিয়ে এই গ্রামে এসেছিল প্রকৃতির মায়ায়। তবে তার মনে ছিল একটাই লক্ষ্য, রহস্যময় নৌকার কাহিনী অনুসন্ধান করা। শহরের পত্রিকার জন্য গ্রামে এসে সে খবর সংগ্রহ করতে চেয়েছিল। তবে আস্তে আস্তে বুঝতে পারল যে তার অনুসন্ধান তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে কেউ কখনো ফিরে আসেনি। বর্ষার প্রথম মেঘেদের আশ্রে পড়া শুরু হয়েছিল। এই সময় যেন গ্রামটি এক নতুন জীবনে প্রবেশ করে। আরাফাত সন্ধ্যার দিকে গ্রামে পৌঁছায়। তখন অদ্ভুত এক বাতাস বয়ে যাচ্ছিল। এমনকি সেই বাতাসের শব্দও যেন তাকে সংকেত দিচ্ছিল। রাত নামার আগেই গ্রামের পুরনো পুকুর পাড়ে সে দেখতে পেল একে একে কিছু জড়ো হতে থাকা গ্রামবাসী। তারা কেউ কথা বলছিল না, একে একে ফিরে যাচ্ছিল তাদের ঘরে। আরাফাতের মনে হলো কিছু একটা অস্বাভাবিক ঘটছে। সে তৎক্ষণাৎ একজন বৃদ্ধকে দেখতে পেল, যিনি এক প্রাচীন ঘর থেকে বেরিয়ে আসছিলেন। আরাফাত বাস থেকে নেমেই প্রথমে তাকে জিজ্ঞেস করলো নৌকার ব্যাপারে। আর এটা শুনে বৃদ্ধ লোকটি বলল, তুমি যদি নৌকাটির কথা শুনতে এখানে এসে থাকো তবে ফিরে যাও। ওই নৌকাটিকে কখনো অনুসরণ করো না। বর্ষা এলেই নৌকাটি আসে, কিন্তু যারা তাকে অনুসরণ করে তারা আর ফিরে আসে না। আরাফাতের মনে একটি সন্দেহের রেখা আঁকা হলো। তবে সে নির্ধারণ করল যে কোনো মূল্যে তাকে এই রহস্যের উদ্ঘাটন করতে হবে। ঘনশ্যামপুরের রাত কখনো শান্ত ছিল না। বর্ষার সময়ে রাতের বাতাস যেন একটি অদৃশ্য হাতের মতো গ্রামটির গা জড়িয়ে ধরে রাখে। ভয়ানক নিস্তব্ধতা তৈরি হয়। গাছপালা যখন সারা রাত জুড়ে মৃদু আওয়াজে নাড়াচাড়া করে, মনে হতো যেন গ্রামের ইতিহাসের গোপন অন্ধকার শক্তি একে অপরকে ডেকে নিয়ে যাচ্ছে। আরাফাত রাতে নীরবে বসে বসে সেই আওয়াজগুলো শুনছিল। তখন হঠাৎ করেই এক অদ্ভুত নিঃশব্দতা তার মনের মধ্যে ঢুকে পড়ে। সে বুঝতে পারছিল না কেন এই রাতের বেলা সমস্ত কিছু এমন নিঃশব্দ। এবং ঠিক তখনই সেই গ্রামের মধ্যে প্রভাবিত সেই অদ্ভুত অনুভূতি টের পেল। গ্রামের প্রতিটি কোণে যেন পুরনো আত্মারা বাসা বেঁধেছিল। পুরনো ভাঙা চূড়াবাড়ি, খালি রাস্তা, সুরক্ষিত কবরস্থান, এগুলো সবই যেন একটি মরণ বরণ আত্মাদের লুকিয়ে রাখছিল। কিছু পুরনো পোশাক পরিহিত মহিলারা আস্তে আস্তে তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। তারা একে অপরকে কিছু বলছিল, কিন্তু আরাফাত তা শুনতে পারল না। সেই মহিলাদের চোখ ছিল অনেকটাই ফাঁকা, শূন্য, যেন জীবন্ত মৃতদেহ। তারা যখন তার পাশ দিয়ে চলে গেল, সে শুধু একবার ছোট্ট একটা শিহরণ অনুভব করল। গ্রামবাসীরা আরাফাতের কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য উৎসাহিত ছিল না, বরং তারা তাকে দেখে মুখে কিছু বললেও কেউ তার চোখের দিকে তাকিয়ে কোনো সরল উত্তর দিত না। তাদের চোখে যেন একটি ভয় ছিল, সঠিক উত্তর না দেওয়ার সংখ্যা, এক ধরনের অদ্ভুত ভয়। গ্রামের কেন্দ্রস্থলে এক পুরনো মন্দির ছিল, যেখানে অনেকেই তাদের প্রার্থনা করতে আসতো। আর সেই রাতে আরাফাত চলে যায় ওই মন্দিরের কাছে, যেখানে তার অনুভব হলো একটি কালো ছায়া তাকে অনুসরণ করছে। এরপর সে ওই মন্দিরের ভেতরে যায় আর দেখতে পায় মন্দিরের দেওয়ালে পুরনো শিলালিপি। সেখানকার বাতাস সবকিছু যেন তাকে বলছিল যে সে একটি ভুল পথে হাঁটছে। এদিকে তার কৌতূহল আর অন্যদিকে গ্রামের লোকজনের সতর্কতা, এই দুয়ের মধ্যে সে ক্রমাগত বিচলিত হচ্ছিল। এর পরদিন সন্ধ্যার পর যখন গ্রামটির সীমানা অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হঠাৎ আরাফাতের সামনে চলে আসেন একজন বৃদ্ধ। তার মুখে ছিল এক ধরনের অভিশাপের ছাপ। তিনি বললেন, বছরের পর বছর নৌকাটি আসছে। তুমি যদি সত্যি নৌকার রহস্য জানতে চাও, তাহলে ওই রাতের শেষ সময়ের আগে এখান থেকে চলে যাও। তোমার মতো তরুণেরা কখনো ফিরে আসে না। আরাফাত তীব্র শিহরণ অনুভব করলো, কিন্তু সে জানত এই গ্রামে এসে সে আর ফিরে যেতে চায় না। যত কঠিনই হোক সে রহস্যের সমাধান করবে। এরপর দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে ঘনশ্যামপুরে। বৃষ্টি তখনও থেমে থেমে পড়ছে, যেন আকাশও জানে
এই গ্রামের বুক চিরে কিছু একটা শীঘ্রই জেগে উঠবে। কাদামাটির রাস্তায় আরাফাত হেঁটে চলছে। তার মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে, এই নৌকা কি শুধুই একটা কিংবদন্তি, না এর পেছনে আছে রক্তমাখা সত্য? সে গেল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাকিম চাচার কাছে। সবাই বলে হাকিম চাচা একমাত্র মানুষ যিনি ছোটবেলায় সেই নৌকাটি নিজের চোখে দেখেছিলেন, আর তারপর আর কখনো স্বাভাবিক হতে পারেননি। হাকিম চাচার ঘরটায় গা ছমছমে অন্ধকার, বাতি জ্বলছিল মিটমিট করে, আর ঘরের এক কোণায় একটি পুরনো বাঁশি জ্বলছিল, যা একসময় বাজত নদীর ধারে। আরাফাত কাছে যেতেই হাকিম চাচা তাকালেন। তার চোখ দুটি যেন অতীতের ছায়া বয়ে নিয়ে চলছে। সে আরাফাতকে দেখে বলল, তুমি সেই ছেলেটা না যে শহর থেকে এসেছো? তার কণ্ঠ ছিল ক্ষীণ কিন্তু ভারী। আরাফাত মাথা নেড়ে বলে, হ্যাঁ চাচা, আমি জানতে চাই নৌকাটি নিয়ে আসলে কি ঘটেছিল। এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন হাকিম চাচা। বাতাস ভারী হয়ে উঠল তার কথায়। 25 বছর আগে এক রাত একই রকম বৃষ্টি হচ্ছিল। খালটায় তখন অনেক পানি উঠতেছিল। সেই সময় আমরা সবাই ছোট ছিলাম। হঠাৎ মাঝরাতে কুকুরগুলো একসাথে চিৎকার করতে শুরু করে। আমরা জানালা দিয়ে দেখি খালের মাঝখানে এক নৌকা ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু কেউ নৌকাটি চালাচ্ছে না। কোনো বৈঠা চলছে না, বাতাসও থেমে আছে, কিন্তু নৌকা চলছে। আর কি কিছু দেখেছেন আপনি? আরাফাত দম বন্ধ করে জিজ্ঞেস করলো। দেখেছি দেখেছি আর সেই নৌকার ভেতর ছিল 3 জন, কিন্তু তারা মানুষ না। তাদের চোখ ছিল শূন্য, শরীর কাদায় মাখা। তারা এক সময় ঘাটে উঠে, তারপর তিনি থেমে গেলেন। চোখ গড়িয়ে জল পড়ছে। কি হয়েছিল তারপর? আরাফাত ধৈর্য হারাতে বসেছে। তারা চলে যায় গ্রামের 3টি ঘরে, আর সেই 3 ঘরের মানুষ 1 মাসের মধ্যেই নিখোঁজ হয়ে যায়। কেউ কোনো চিহ্ন পায়নি। শুধু একটা শব্দ তখন থেকে গ্রামের আকাশে ভেসে বেড়ায়, ফিরিয়ে দাও যা নেওয়া হয়েছিল। ঘর নিস্তব্ধ হয়ে পড়ে, বাতি দুলে ওঠে হালকা বাতাসে। আরাফাত বুঝে যায় সে সত্যের অনেক কাছে চলে এসেছে, কিন্তু সেই সত্য হয়তো তাকে আর ফিরতে দেবে না। এরপর আর কিছুই বলে না হাকিম চাচা। হাকিম চাচার কাছ থেকে ফিরে আসার সময় আরাফাতের মাথায় তখনও ঘুরছিল সেই 3 জন মানুষ আর সেই ভয়ঙ্কর বাক্য, ফিরিয়ে দাও যা নেওয়া হয়েছিল। গ্রামের বাতাস তখন আরও ভারী লাগছিল, যেন কোনো অদৃশ্য চোখ তাকে অনুসরণ করছে। তার কাঁধে ঝোলানো ব্যাগের মধ্যে ছিল নোটবুক, রেকর্ডার আর একটি পুরনো ক্যামেরা। কিন্তু সবচেয়ে ভারী ছিল তার হৃদয়, যেটা অজানা ভয় আর কৌতূহলের ভারে জমে উঠেছিল। রাত গভীর হতেই সে সিদ্ধান্ত নিল সে খালের দাড়ি রাতটা কাটাবে। সে বিশ্বাস করে এই রহস্য বুঝতে হলে তাকে সাহসী হতে হবে, যতই বিপজ্জনক হোক না কেন। পথে যেতে যেতে সে পড়ে এক পুরনো কাঠের সাঁকোর সামনে। সাঁকোটির ওপারে ছিল গ্রামের পুরনো পাড়া, যেখানে এখন কেউ বসবাস করে না। গ্রামের অনেকে বলে ওখানে শুধু আত্মারা বাস করে। আরাফাত সাঁকো পার হতেই তার কানে আসে শিশুর কান্নার মতো একটা আওয়াজ। সে থেমে যায়, কান পাততেই বুঝতে পারে অবিকল কান্নার মতো হলেও সেটা যেন আসলে কোনো ধরনের ডাকে পরিণত হচ্ছে। ধীরে ধীরে কেউ বলছে, আসো, এখানে আসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। কাপা কাপা পায়ে সে এগিয়ে যায়। গাছের ফাঁক দিয়ে দেখা যায় একটি পুরনো কুঠির। কুঠিরের দরজা আধা খোলা। সে ঢুকে পড়ে। ভিতরে ঢুকতেই বাতি নিভে যায়। কেবল এক কোণে বসে থাকা এক বৃদ্ধা বলেন, তুমি সেই ছেলে না যে শহর থেকে এসেছো? আরাফাত চমকে উঠে বলে, আপনি কে? বৃদ্ধা যেন প্রশ্নটা শুনেননি। বললেন, তোমার চোখে সাহস আছে, কিন্তু সাহসী চোখও অন্ধ হয়ে যায় যখন সত্যি সামনে আসে। তারপর তিনি একটি পুরনো ছবি বাড়িয়ে দেন আরাফাতের দিকে। তাতে ছিল 3 জন কিশোর হাসি মুখে দাঁড়িয়ে আছে খালের পাড়ে। এরা ছিল আমার সন্তান, বৃদ্ধা বললেন কাপা কণ্ঠে। তারা একবার ওই নৌকাটিকে অনুসরণ করেছিল আর ফেরেনি। শুধু ফিরেছে তাদের গায়ের জামা মাটিতে পড়েছিল, খালপাড়ে রক্তে ভেজা ছিল। আরাফাত ছবিটি শক্ত করে ধরে আছে। এইবার তার মন বলছে সে যা খুঁজছে তাকে বলে একটি রহস্য নয়, একটি অভিশাপ, যা বহু বছর ধরে গ্রামটিকে গ্রাস করে আছে। সে সিদ্ধান্ত নেয় পরদিন রাতে সে খালের ধারে অপেক্ষা করবে। নৌকাটি যদি আসে তবে সে দেখবে, অনুসরণ করবে, যা কিছুই হোক না কেন। আর তখনই বৃদ্ধা হঠাৎ বলে ওঠেন, তুমি যদি সত্যিই দেখার সিদ্ধান্ত নাও তাহলে মনে রেখো, নৌকায় একবার উঠলে
আর নামা হয় না। পরদিন গ্রামের আকাশে সন্ধ্যার আগেই নেমে এলো এক অচেনা অন্ধকার। মেঘ ছিল না, তবু সূর্যের আলো যেন নিজেই গুটিয়ে নিয়েছে তার অস্তিত্ব। বাতাসে কাদা পচা গন্ধ, গাছের পাতাগুলো যেন থেমে গেছে, সব কিছু যেন অপেক্ষা করছে কারো জন্য। আরাফাত দিনের বেলায় গ্রামের বাজার থেকে একটি শক্তিশালী টর্চ লাইট, কিছু শুকনো খাবার আর একটি পুরনো কম্পাস জোগাড় করে এনেছিল। তার মনে দৃঢ় প্রতিজ্ঞা, এই রাতে সে খালের ধারে বসে থাকবে যতক্ষণ না সেই নৌকাটি আসে। রাত 11টা, খালের ধারে সে চুপচাপ বসে আছে। তার সামনেই পানিতে পড়া চাঁদের আলো ঢেউ খেলিয়ে কাঁদছে। আশেপাশে শুধু ব্যাঙের ডাক আর দূরে শিয়ালের হুঙ্কার। 11:52, হঠাৎ শব্দ থেমে যায়। চারদিক নিঃশব্দ। টর্চের আলো একবার এদিক একবার ওদিক ঘোরে। 11:58, পানির ভেতর থেকে এক অদ্ভুত শব্দ আসে। জলের গা ঘেঁষে কিছু এগিয়ে আসছে, কিন্তু কোনো বৈঠার শব্দ নেই। বাতাস নিস্তব্ধ, কিন্তু তার গতি থেমে নেই। আর যখন 12টা বাজে, আরাফাত তখনই নৌকাটি দেখতে পেল। চাঁদের আলোয় দেখা যাচ্ছে একটি কালো কাঠের নৌকা ধীরে ধীরে এগিয়ে আসছে খালের বুকে। কেউ নেই, না মাঝি না যাত্রী। নৌকা এমনভাবে এগোচ্ছে যেন কারো দৃষ্টির জবাব দিতে এসেছে। জলরাশির ভেতর তার চলা নিঃশব্দ, কিন্তু তার উপস্থিতি বুকে ধাক্কা দেয়ার মতো ভারী ছিল। নৌকা এসে থামে খাল পারে। আরাফাত ধীরে ধীরে এগিয়ে যায়, টর্চের আলো দিয়ে খোঁজার চেষ্টা করে কিছু আছে কিনা, কিন্তু আলো যেন নৌকার কাছাকাছি আসতেই নিভে যায়। কম্পাস ঘুরতে থাকে অদ্ভুতভাবে। নৌকার ভেতরে হঠাৎ দেখা যায় কিছু নড়ছে, একটা হাত, কিন্তু সেই হাত মানবিক নয়। পাতলা সাদা কর্কশ আঙ্গুল, যেন মৃত কারো শরীর উঠে এসেছে। আরাফাত পেছনে সরতে যায়, কিন্তু তার পা আটকে যায় কাদায়। তখনই নৌকার ভেতর থেকে ভেসে আসে সেই কণ্ঠস্বর যা সে আগেও শুনেছে, ফিরিয়ে দাও যা নেওয়া হয়েছিল। হঠাৎ নৌকা আবার খালের মধ্যে চলে যায়, এত দ্রুত যে যেন কোনো শক্তি টেনে নিয়ে যাচ্ছে। আরাফাত কেবল বসে পড়ে, দম বন্ধ করে তাকিয়ে থাকে। সেই রাতে সে আর কিছুই বোঝেনি, শুধু এতটুকু জানলো, এই নৌকা আর কল্পকাহিনী নয়, এটি জীবন্ত অভিশাপ। রাত পার করে সকালে আরাফাতের ঘুম ভাঙে হাকিম চাচার ঘরের চৌকিতে। তার মনে ছিল অদ্ভুত ভার, যেন সে কিছু হারিয়ে এসেছে, অথবা কোনো ভয়াবহ কিছু তাকে অনুসরণ করে এসেছে। সে তার নোটবুকে রাতের অভিজ্ঞতার সব কিছু লিখে রাখে, কিন্তু মাথায় ঘুরপাক খায় একটাই প্রশ্ন, কে সে যাকে ফিরিয়ে দিতে হবে। সেদিন দুপুরে সে গ্রামের পুরনো লাইব্রেরির খোঁজ করে, যা বহুদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল। মাটির ঘর, কাঠের তাকে ধুলো জমা, সেরা বই আর পোকায় কাটা পাতায় ভর্তি। আর সেখানেই সে খুঁজে পায় একটি পাতলা টিনের বাক্স। সেটা খুলতেই চোখে পড়ে একটি চিঠি, হাতে লেখা। পত্রটির উপরে লেখা, যদি তুমি সত্য জানার চেষ্টা করো তবে এই পত্র পড়বে একা, কারো সঙ্গে ভাগ করবে না, নয়তো তারও ফেরার পথ থাকবে না। আরাফাতের গলা শুকিয়ে আসে, তবু সে চিঠিটি পড়া শুরু করে। আজ 3 দিন হয়ে গেল আমার ছেলে রাজু নিখোঁজ। আগের রাতে সে বলল সে নৌকাটিকে দেখেছে একাকী চলতে। আমি তাকে বিশ্বাস করিনি, কিন্তু সেই রাতেই সে আর ফিরল না। খালের ধারে তার ছেঁড়া পাঞ্জাবি পাওয়া গেছে, চারপাশে ছিল রক্তের দাগ, আর জলের ওপর ভাসছিল একটি কাঠের টুকরো, যেখানে খোদাই করে লেখা ছিল, ফিরিয়ে দাও। আমি জানি আমার পাপ ছিল। আমার বাবা একবার সেই নৌকা থেকে কিছু তুলে এনেছিল, সেটা ছিল একটি বাঁশি। বাবা বলেছিল এটা বাজালে জল আসবে, খাল ভরে যাবে। সত্যিই খাল ভরে উঠেছিল, কিন্তু সেই রাতেই 3 জন মরে গিয়েছিল। আমরা ভেবেছিলাম এটা কাকতালীয়, কিন্তু আসলে কি তাই? এই নৌকা চায় যা কিছু নিয়েছে সে যেন তা ফিরিয়ে দেয়, না হলে সে নিয়ে যায় যা তার নয়। যদি কেউ এটা পড়ে তাহলে জানবে ঘনশ্যামপুরের বেঁচে থাকার একটাই শর্ত, নৌকাকে খালি রাখো, কোনো প্রশ্ন করো না। চিঠি পড়া শেষ হতে না হতেই আরাফাত টের পায় বাতাস ভারী হয়ে উঠেছে। লাইব্রেরির দরজায় যেন কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে মাথা তোলে, কিন্তু বাইরে কেউ নেই। তবে বাতাসে একটি শব্দ ভাসছে, তুই জানলি, এখন তোকে ফিরিয়ে দিতেই হবে। আরাফাত কিছুই বলতে পারে না, এর মধ্যেই শব্দটি বিলীন হয়ে যায়। রাতটা ছিল অস্বাভাবিক শান্ত, এতটাই শান্ত যেন ঘনশ্যামপুর নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কেউ কথা বলছে না, ঘর থেকে কেউ বেরোচ্ছে না। কুকুরগুলো কাঁপতে কাঁপতে এক কোণে গিয়ে লুকিয়ে আছে। গ্রামের বয়স্করা জানে এই রকম রাত মানেই কিছু একটা ঘটবে। আরাফাত সেই রাতে জেগেছিল, চিঠির ঘটনাগুলো মাথায় ঘুরছিল।
হঠাৎ ঘড়ির কাঁটা 12টা ছুটি, বাইরে ভেসে আসে হালকা এক বাঁশির আওয়াজ। তাকে চমকে দিয়ে দরজায় টোকা পড়ে, ঠক ঠক ঠক। আরাফাত দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কেবল খালের দিক থেকে বাতাস বইছে। সে বুঝতে পারে নৌকা এসেছে। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে। সকালের আলো ফুটতেই সারা পড়ে গ্রামে। এক এক করে খবর ছড়ায় 3জন মানুষ নিখোঁজ। রাশেদ মোল্লা, যিনি গতকাল রাতে খালের পাড়ে মাছ ধরতে গিয়েছিলেন, বিউটি বেগম, যিনি প্রতি রাতে খালের ধারে পানি আনতে যেতেন, শিপন, ছোট বালক, মাত্র 11 বছর বয়স, রাতের বেলা ফেলে আসা খেলনা আনতে গিয়েছিল খাল পাড়ে। তাদের কোনো চিহ্ন নেই, না শরীর, না জামা, না পায়ের ছাপ, শুধু খালের পাড়ে 3টি ফাঁকা জুতো। গ্রাম কেঁপে ওঠে আতঙ্কে। তাদের কোনো চিহ্ন নেই, না শরীর, না জামা, না পায়ের ছাপ, শুধু খালের পাড়ে 3টি ফাঁকা জুতো পরে থাকে। গ্রাম কেঁপে ওঠে আতঙ্কে। হাকিম চাচা বলেন, 15 বছর আগেও এমনই হয়েছিল। ঠিক 3জন, ঠিক এভাবেই হারিয়ে গিয়েছিল। নৌকা যদি 3জনকে নেয় তবে কিছু ফেরত দেয়, কিন্তু এবার যদি কেউ ফিরে না আসে। আরাফাত পাগলের মতো নোট নিতে থাকে। সে এবার বুঝে যায় প্রতিটি ঘটনার মধ্যে মিল রয়েছে। 3জন হারায়, নৌকা আসে, একই বাঁশির সুর। কিন্তু এবারে ঘটনা একটু ভিন্ন, কারণ সে খালের ধারে গিয়ে দেখতে পায় কিছু অস্বাভাবিক। খালের পাড়ে 3টি পায়ের দাগ, যেন কেউ হেঁটে গিয়েছিল পায়ের ছাপ রেখে। আর সেই দাগগুলো সোজা গিয়ে মিলেছে নৌকার ঘাটে। আরাফাত ছবি তোলে, নোট লেখে, কিন্তু তার ভিতরে কেবল একটাই ভাবনা, এই অভিশাপ থামানো কি অসম্ভব? তবে সে জানতো না নৌকা এবার তাকেও ডেকেছে। ঘটনার পরদিন বিকেলে আরাফাত এক অদ্ভুত বার্তা পায়। এক পিয়ন নিয়ে আসে একটা প্যাকেট। কোনো প্রেরকের নাম নেই, ভেতরে শুধু একটি পুরনো পচা কাগজে মোড়ানো ছোট কাঠের বাক্স, আর তার সঙ্গে একটি চিঠি। যদি সত্যি জানতে চাও তবে রাত 12টায় এই বাক্স খুলো, কিন্তু সাবধান, একবার খুললে পেছনে ফেরার পথ থাকবে না। ইতি, একজন প্রাক্তন যাত্রী। রাত 12টা বাজতেই বুক ধরফর করতে করতে আরাফাত বাক্সটি খোলে। ভেতরে ছিল একটি বাঁশি, পুরোপুরি কালো, যেন পুড়ে যাওয়া। সেটা স্পর্শ করতেই সে দেখল তার চারপাশ অন্ধকার হয়ে আসছে। চোখের সামনে সব ঝাপসা দেখছে, আর সে যেন ঢুকে যাচ্ছে ভেতরে, ইতিহাসের ভেতরে। তখন গ্রামের নাম ছিল ঘনশ্যাম খালপাড়া। জলহীন খাল, পোকামাকড় আর রোগে ভরা গ্রাম। মানুষ মরছিল ক্ষুধায়, পচা জলে। তখন এক অচেনা লোক আসে গ্রামে, পরনে সাদা ধুতি, মুখ ঢাকা, চোখে অদ্ভুত টান। সে বলে, আমি তোমাদের খাল ফিরিয়ে দেব, জলে ভরে উঠবে, শস্য হবে, রোগ সেরে যাবে, কিন্তু আমার সাথে একটি চুক্তি করতে হবে। গ্রামের মাতব্বরেরা ক্ষুধায় ক্লান্ত। তারা বলে, কি চাই তোমার? শুধু একটি নৌকা দাও খালে, আর প্রতি বছর খাল ভরবে। আমাকে 3জন মানুষ দিও, 3জন যারা নিজের ইচ্ছায় চলে আসবে। হাস্যকর মনে হয়েছিল সবার, কেই বা নিজে থেকে যাবে মৃত্যুর জন্য। তবুও তারা রাজি হয়। লোকটি সেই কালো বাঁশিটি বাজায়। পরদিন দেখা যায় খালে পানি উপচে পড়ছে, মাছ ভরে গেছে, ধানে ক্ষেত সোনালি হয়ে গেছে। পুরো গ্রাম উৎসবে মেতে ওঠে। কিন্তু প্রথম বর্ষা শেষ হতেই এক রাতের মধ্যে 3জন মানুষ নিখোঁজ। তাদের কেউই খাল পাড়ে যায়নি। তবু তাদের জামাকাপড় মেলে খালের ঘাটে। কেউ বুঝে না, কিন্তু চুক্তি শুরু হয়ে গেছে। এরপর 100 বছর ধরে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। প্রতি বর্ষায় খাল ভরে আর 3টি জীবন হারিয়ে যায়। সেই বাঁশি বাজানো হয়, আর তার আওয়াজেই সেই নৌকা জাগে। আর যদি কেউ বাঁশিতে ভুল সুর বাজায়, নৌকা কেবল 3জন নিবে না, পুরো গ্রাম খেয়ে ফেলবে। চোখ খুলে আরাফাত চিৎকার করে ওঠে। বাঁশি তখনও তার হাতে। সে টের পায় কিছু একটা তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। সে ধীরে ধীরে ফিরে তাকায়, কিন্তু পেছনে কেউ ছিল না। তবে বাতাসে আবার সেই বাঁশির ছায়া ভেসে আসে। তুই দেখেছিস, এখন বাজাতে হবে। রাত 11টা 25। আকাশে চাঁদ নেই, তারা নেই, বাতাসও নেই। মনে হয় পুরো গ্রামটার নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। আরাফাত হাঁটছে গ্রামের দক্ষিণ প্রান্ত দিয়ে, সেই রাস্তা ধরে যে রাস্তায় কেউ বহু বছর হাঁটেনি। রাস্তার পাশের গাছগুলো যেন মরে দাঁড়িয়ে আছে মৃত প্রহরীর মতো।
এই রাস্তার শেষে আছে সেই নিষিদ্ধ খালের ঘাট।